আমার সুপ্রিয় শিক্ষার্থী সবাইকে স্বাগতম জানিয়ে আমি আবারও আজকে তোমাদের সামনে উপস্থিত হলাম যে এই 2023 সালের কুমিল্লা বোর্ডের এই সাধারণ গণিতের এমসিকিউ সমাধান নিয়ে। তো এখানে তোমাদেরকে আসলে তোমাদের গণিত যখন পরীক্ষা দাও সেখানে কিন্তু 30 মিনিটে 30টা এমসিকিউ করা কিন্তু অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার হয়ে যায়। দেখা যায় যে 10টা 15টা এমসিকিউ হতেই কিন্তু তোমাদের সময়টা শেষ হয়ে যায়। তাহলে আমি আজকে এখানে পদ্ধতি দেখানোর চেষ্টা করব যে কোন পদ্ধতিতে কোনটা সমাধান করলে তাড়াতাড়ি অ্যান্সারটা করে ফেলা যায়, সেই পদ্ধতি নিয়ে আজকে আলোচনা করব। তো এখানে শুধুমাত্র আজকেই নয়, এখানে যেটা তোমরা জানোই যে 2015 সালের থেকে নৈবেতিক শুরু হয়েছে, অর্থাৎ এমসিকিউ পদ্ধতি চালু হয়েছে। তো আমি পর্যায়ক্রমে 2015 সাল থেকে 2024 সাল পর্যন্ত সবগুলো নৈবেতিক নিয়ে আলোচনা করব। তোমরা যদি এই ভিডিও নিয়মিত দেখো তাহলে দেখবে যে তোমাদের নৈবেতিক এটাতে অর্থাৎ 30 মিনিটে 30টা নৈবেতিক করতে কোনো সমস্যা হচ্ছে না। অর্থাৎ কোনটা ক্যালকুলেটরের সাহায্যে, কোনটা সরাসরি আমরা রাফের মাধ্যমে, কোনটা মুখস্থ ভাবে আমরা এই নৈবেতিকগুলো অ্যান্সার করব, সেই পদ্ধতি আজকে এখনো দেখানোর চেষ্টা করব। তো সরাসরি আমি এখন প্রশ্নে চলে যাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছ যে প্রশ্নটা তোমরা এখানে কিন্তু আমাকে এখানে প্রশ্নটা দেওয়া হয়েছে কুমিল্লা বোর্ডের 2023 সালের প্রশ্ন। এখানে পরবর্তীতে যে প্রশ্নটা 1 নম্বর এখানকার যে প্রশ্ন, এখান থেকে আমরা শুরু করি। তো এখানে প্রশ্নটা বলা হয়েছে, দেখো যে একটি বিষমবাহু চতুর্ভুজের 4টি কোণের সমষ্টি কত। এই প্রশ্নটাই যদি তোমাদের আসে তাহলে তোমরা অ্যান্সারটা করবে কি করে, সেটার জন্য তোমরা একটা ট্রিক্স মনে রাখবে। সেটা হচ্ছে যে সবগুলো কোণের পরিমাণ যদি নির্ণয় করতে বলে তাহলে তোমরা 2n-4 ডিভাইডেড এটাতে গুণ 90 ডিভাইডেড n, না সরি n লাগবে না, এটাতে এক কোণের পরিমাণ বললে এটা। তাহলে এই কথাটা যদি তোমরা মনে রাখতে পারো, দেখো যে কোনো প্রশ্নের অ্যান্সার কিন্তু তোমরা এই পদ্ধতিতে করে ফেলতে পারবে। যে কোনো চতুর্ভুজের ক্ষেত্রে, ত্রিভুজের ক্ষেত্রে দেখো ত্রিভুজের 3 কোণের সমষ্টি কিন্তু 180 ডিগ্রি আমরা জানি, চতুর্ভুজের 4 কোণের সমষ্টি কিন্তু 360 ডিগ্রি আমরা জানি, যদিও মুখস্থ আছে। কিন্তু এখানে আমরা শুধু বাহুর দৈর্ঘ্য বসিয়ে দেবো তাহলেই হয়ে যাবে। তাহলে বাহুর সংখ্যা 4 বাহু, তাহলে 2 গুণিতক 4 - 4 আর গুণ 90, তাহলে এখানে কিন্তু পাচ্ছি 4 দুগুণ 8, তাহলে 4 গুণ 90, 4 নং 36, অর্থাৎ 360 ডিগ্রি। এই পদ্ধতিটা আমাদের মেনলি মনে রাখতে হবে, অর্থাৎ কি করতে হবে 2n-4 গুণিতক 90, এই কথাটা মনে থাকলেই কিন্তু এই জাতীয় প্রশ্নের অ্যান্সার আমরা খুব সহজে, সময় বেশি আমাদের প্রয়োজন হবে না, আমরা অ্যান্সার করে ফেলতে পারবো। তারপরে যে প্রশ্নটা বলা হয়েছে, দেখো নিচের তথ্যের আলোকে 2 ও 3 নম্বর প্রশ্নের উত্তর করতে হবে। তো 2 আর 3 নম্বর প্রশ্নটা আমরা এখন একটু পড়ে দেখি। তো এখানে বলা হয়েছে PQR একটি রম্বস, এর কর্ণ PR 24 এবং 24 সেন্টিমিটার এবং QR 10 সেন্টিমিটার, রম্বসের বাহুর দৈর্ঘ্য কত। এই পদ্ধতিতে এই প্রশ্নটা যদি রম্বসের ক্ষেত্রে বা যদি রম্বস অথবা বর্গের ক্ষেত্রে যদি এই প্রশ্নগুলো আসে তাহলে আমরা মনে রাখবো 4a² সমান d1 স্কোয়ার প্লাস d2 স্কোয়ার। এই সূত্রটা যদি তোমরা মনে রাখতে পারো তাহলে কিন্তু এই অ্যান্সার, নৈবেতিকের অ্যান্সারগুলো করে ফেলতে পারবে। তো এখানে বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে বলা হয়েছে। দেখো আমরা অপশান না দেখেই এখানে যদি সরাসরি এখন চিন্তা করি যে এখানে 24 আর QS হচ্ছে, এখানে বলা হয়েছে QS এর দৈর্ঘ্য দেওয়া হয়েছে 10, তাহলে এখানে যেহেতু এটা 24 অর্থাৎ এটা 24 আর এটা 10, তাহলে একটাকে d1 বলবো, একটাকে d2 বলবো। তাহলে এখানকার ক্ষেত্রে কিন্তু আমরা a স্কোয়ার হচ্ছে বাহু, তাহলে a স্কোয়ার বলতে d1 বলতে 24, এখানে বলা হয়েছে 24 তার উপর স্কোয়ার প্লাস, অর্থাৎ প্লাস দিয়ে আমরা লিখবো 10 তার উপর স্কোয়ার আর নিচে 4 ভাগ করে দেবো। দেওয়ার পরে এখানে ক্যালকুলেটর দ্বারা যদি আমরা সরাসরি এখানে মান বসিয়ে দিই তাহলে কিন্তু এখানে মান পেয়ে যাবো কত। এখানে প্রথমে বলা হয়েছে 24 তার উপর স্কোয়ার যোগ 10 তার উপর স্কোয়ার ভাগ 4, তাহলে এখানে 169 তার বর্গমূল করতে হবে। তাহলে এখানে সরাসরি কিন্তু আমরা 13 পেয়ে যাচ্ছি, এর মান 13, অর্থাৎ এখানকার বাহুর দৈর্ঘ্য এই খ নম্বরটা সঠিক উত্তর আমরা পেয়ে যাচ্ছি। তার পরবর্তীতে বলা হয়েছে, দেখো এখানে বলা হয়েছে চিত্রে রম্বসের পরিসীমা কত আমরা দেখে নিই। যে রম্বসের পরিসীমার ক্ষেত্রে আসলে যেহেতু বাহুর দৈর্ঘ্য 13, রম্বসের 4টা বাহু তো সমানই হয়, তাহলে 4 × 13 = 52, তাহলে 52টা এখানে ঠিক আছে। তাহলে 1 নম্বরটা ঠিক পাচ্ছি। অভ্যন্তরে POQ এর ক্ষেত্রফল 30, এটা ঠিক আছে কিনা সেটা জানার জন্য আমাদের একটু তথ্য জানতে হবে। এখানে কিন্তু যেটা
এই ও কিউ এটা যেহেতু 10 তাহলে অবশ্যই এটা 5, এটা যেহেতু 24 তাহলে এটা 12। তাহলে একটা ত্রিভুজের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে একটা হচ্ছে 10 আর একটা কত, 10 বলতে 5, 10-এর অর্ধেক, আর এটার ক্ষেত্রে 12-র অর্ধেক, অর্থাৎ 24-এর অর্ধেক 12। তাহলে 12 আমরা জানি ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি মানে 12 গুণিত 5। তাহলে এখানে 6 দুগুণ 12, 5 6 30। তাহলে এটাও ঠিক পাচ্ছি। তার পরবর্তীতে যেটা বলা হয়েছে এই প্রশ্নটাতে এখানে বলা হয়েছে যে এর ক্ষেত্রফল 240 বর্গ সেন্টিমিটার। এটা ঠিক আছে কিনা সেটা জানার জন্য এই রম্বসের যখন ক্ষেত্রফল বলবে তখন কিন্তু এখানে যেহেতু 24 আর 10 দেওয়াই হয়েছে দুইটা কর্ণ, তাহলে আমরা লিখে দেব ক্ষেত্রফল হচ্ছে হাফ 24 গুণিতক 10, মানে এখানে 6 12 দুগুণ 24, তাহলে 12 12 12 আর 10 120। তাহলে যেহেতু 120 এখানে, কিন্তু এই জায়গাতে খেয়াল করে দেখো যে দেওয়া হয়েছে এখানে 240, তাহলে এটা যেহেতু ঠিক নাই তাহলে এখানকার উত্তর হবে 1 ও 2, অর্থাৎ ক নাম্বারটা এখানে সঠিক উত্তর। তারপরে দেখো এই তিনটা হয়ে গেল। তারপরে এখানে বলা হয়েছে অজীব রেখা অঙ্কনে এক্স অক্ষ বরাবর কোনটি ধরা হয়। অজীব রেখা আসলে তোমাদের পরিসংখ্যানে তিন রকমের লেখচিত্র অঙ্কন করতে হয়, একটা অজীব রেখা, আয়তলেখ আর গণসংখ্যা বহুভুজ। তো অজীব রেখা অঙ্কনের ক্ষেত্রে এক্স অক্ষ বরাবর থাকে শ্রেণী ঊর্ধ্বসীমা, অর্থাৎ এখানকার গ নাম্বারটা, এটা আমাদের মুখস্থ প্রশ্ন। তাহলে এটা ঊর্ধ্বসীমা আর এই দিকে থাকবে ক্রমযোজিত গণসংখ্যা এই দিকে। তাহলে এটাতে আমরা এটা নিয়ে আর কোনো কথা বলছি না। 5 নম্বর যে প্রশ্ন, 5 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে এই 5 0 2 2 0 7 4 3 এই উপাত্তগুলোর মধ্যে গড় কত, গড় 3, এটা ঠিক আছে কিনা সেটা যাচাই করতে হবে। প্রচুরক হচ্ছে 0, আর তারপরে একটা দেওয়া হয়েছে প্রচুরক 0, তারপরে এখানে দেওয়া আছে মধ্যক হচ্ছে 0, মধ্যক 0, এটা ঠিক আছে কিনা সেটা যাচাই করতে হবে। তো যাচাই করার জন্য এখানে কিন্তু গড় বলা হয়েছে। গড় যাচাই করার জন্য আমাদের আগে যোগ করতে হবে 5 যোগ 0 যোগ 2 যোগ 0 যোগ 7 যোগ 4 যোগ 3, এটাকে সংখ্যা গুনতে হবে 1 2 3 4 5 6 7। তাহলে নিচে 7 দিলেই, তাহলে 5 আর 2 7, 7 7 14 আর 3 7 21, তাহলে এখানে 21 আর নিচে 7, তাহলে এখানে 3 পাচ্ছি। তাহলে গড় 3 ঠিক আছে। প্রচুরক বলতে দেখতে হবে সবচাইতে বেশি সংখ্যা কত। এখানে কিন্তু সবচাইতে বেশি সংখ্যা 3 আছে, একবার 7 আছে, একবার সবগুলোই শুধু শূন্যই বেশি বার আছে, তাহলে প্রচুরক 3 অর্থাৎ 0, এটাও ঠিক আছে। মধ্যক বলতে আমরা ছোট থেকে বড় সাজিয়ে নিব। তাহলে এখানে প্রথম আছে 0, তারপরে আছে একটা সংখ্যা 2 বার থাকলে 2 বার সাজানোর দরকার নাই, তারপরে 2, তারপরে 3, তারপরে 4 আর 5 আর 7। এখন যদি উভয় পার্শ্ব থেকে বাদ দিতে চাই আমরা, তাহলে দেখা যাচ্ছে এখানে কিন্তু শূন্য কোনো সংখ্যাই হচ্ছে না। তাহলে এখানকার ক্ষেত্রে এই জায়গা থেকে শুরু হচ্ছে, দুইটা বাদ দিলে 4 হচ্ছে মধ্যক, তাহলে এখানে মধ্যক হচ্ছে 0, তাহলে এটা যেহেতু ভুল তাহলে এখানে আমরা 1 ও 2 অ্যান্সার করব, অর্থাৎ ক নাম্বারটা সঠিক উত্তর। তারপরে যে প্রশ্নটা দেওয়া হয়েছে দেখো, এখানে 6 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে একটি এল সমান দেওয়া হয়েছে, এল এর মান দেওয়া আছে, এন দেওয়া আছে, F1 এর মান দেওয়া হয়েছে, তারপরে F2 এর মানও দেওয়া আছে, এইচ এর মানও দেওয়া আছে। সেখান ক্ষেত্রে প্রচুরক সমান আমরা যে সূত্রটা জানি শুধু সেই সূত্রটা মনে রাখলেই হবে, F1 প্লাস F2 আর গুণিতক এইচ। তাহলে এখানে F1 এর মান কিন্তু দেওয়াই হয়েছে 55 প্লাস তারপরে 5, এখানে F1 এর মান 5, আর এখানে নিচে আছে এখানে 5 যোগ 7, তাহলে 7 আর গণিতক এখানে 10, যেহেতু এইচ এর মান দেওয়া হয়েছে। তাহলে এখানে 7 আর 5 কত হচ্ছে 12, এখানে তাহলে 5 আর নিচে 12 আর গণিতক 10। তাহলে এটা যখন আমরা এই ভাগ করে দেব তাহলেই কিন্তু আমরা এখানে, আমি আর দেখালাম না, এখানে সরাসরি আমরা খ নাম্বার অ্যান্সারটা পেয়ে যাব, অর্থাৎ 59.5। তারপরে একটু দেখে নেওয়া যায় যে এখানে যেহেতু উপরে আছে 5.50, তাহলে উপরে হচ্ছে 50 ভাগ 12 যোগ হচ্ছে 55, অর্থাৎ 59.166, অর্থাৎ তাহলে ওটাই হচ্ছে 59.2। একটি চাকার ব্যাস 4.2 সেন্টিমিটার হলে চাকাটি 330 মিটার পথ যেতে কতবার ঘুরবে। আসলে একটা চাকা যদি একবার ঘুরে তাহলে তার পরিধির সমান পথ অতিক্রম করে, অর্থাৎ তাহলে চাকাটা যদি একবার ঘুরে যায় তাহলে পরিধির সমান, তাহলে পরিধি আমাদের নির্ণয় করতে হবে। কিন্তু এখানে খেয়াল করতে হবে এই জায়গাতে কিন্তু ব্যাস দেওয়া হয়েছে,
যেহেতু ব্যাস দেওয়া হয়েছে তাহলে ব্যাসকে আগেই ব্যাসার্ধ করার জন্য 2 দ্বারা ভাগ করে দিতে হবে, অর্থাৎ 2.1, এটা হচ্ছে ব্যাসার্ধ। তাহলে এখন আমরা পরিধি জানি 2πr, আর বলতে 2.1, তাহলে এটাকে আমরা জাস্ট এই দূরত্বকে ভাগ করে দেব, তাহলে 330। তাহলে এখানে আমরা পাচ্ছি যখনই 330কে দূরত্ব দ্বারা 330 ভাগ 2.1 ভাগ শিফট পাই, তাহলেই কিন্তু আমরা এখানে 25.01, অর্থাৎ এটা 25-এর ঠিক কাছাকাছি। সুতরাং এখানে খ নম্বরটা উত্তর সঠিক করতে হবে, যেহেতু 25 আর বাকিগুলো কিন্তু 25-এর কাছাকাছি নাই। তারপরে যে প্রশ্নটা দেওয়া হয়েছে 8 নম্বর প্রশ্ন, 8 নম্বর প্রশ্ন এখানে বলা হয়েছে যে P সমান 2, 8, 2, 4, 6, Q সমান 3, 6, 7 হলে P মাইনাস কিউ। এখানে কিন্তু অনেক সময় আমরা ভুল করে ফেলি যে এই কিউতে বেশি থাকলে সেটাও অ্যান্সারে লিখি, আসলে কিউতে দেখতে হবে কোনটা বেশি আছে, যেহেতু এখানে 3 বেশি আছে আর 7 বেশি আছে, এই দুইটা আগেই বাদ দিয়ে দিতে হবে। তাহলে এই 6 যেহেতু মিল আছে, 6 পরে বাদ দিলে তাহলে 2 আর 4, অর্থাৎ এখানকার ঘ এর সাথে আমরা উত্তরটা মিল পাচ্ছি। তাহলে এটা নিয়ে আর আমাদের লেখার দরকার হচ্ছে না। এখানে এই মান এখানে বলা হয়েছে x² মাইনাস kx মাইনাস 1 সমান কে হলে 1 হলে k এর মানের জন্য দেখো f ফাংশন অফ f মাইনাস 1 সমান 0 হবে। তাহলে এখানকার ক্ষেত্রে আমাদের জাস্ট x এর মান -1টা বসিয়ে দিই, এখানে -1 যেহেতু আছে তাহলে -1 বসিয়ে দিতে হবে। তাহলে x² মাইনাস k ইন্টু -1 প্লাস তারপরে -1, তাহলে এখানে সবগুলো মিলে যেহেতু বর্গ আছে স্কোয়ার থাকার কারণে এটা +1 আর মাইনাসে মাইনাসে প্লাস কে -1, তাহলে এখানে কিন্তু যে পরিমাণ সবগুলো মিলে কেই থাকছে আর এই পাশে সরাসরি বসে যেত 0, তাহলে 0 যদি বসে তাহলে কে সমান আমরা পাচ্ছি 0, অর্থাৎ গ নাম্বারটা এখানে সঠিক উত্তর পেয়ে যাচ্ছে আমরা। 10 নম্বর প্রশ্নে বলা হয়েছে m সমান দেওয়া হয়েছে x বিলংস টু ন্যাচারাল নাম্বার n সাজ দ্যাট 1 এর চাইতে x ছোট বা সমান। এটার ক্ষেত্রে তাহলে দেখো আমরা m সমান পাচ্ছি কত, m সমান কিন্তু এখানে পেয়ে যাচ্ছি সরাসরি 1 থেকে শুরু হবে 2, 3, 4, 5, 6 কিন্তু নিতে পারবো না যেহেতু 6 এর চাইতে ছোট। তাহলে m সমান কিন্তু আমরা পেলাম এখানে মোট 5টা। তাহলে এখানকার ক্ষেত্রে বলা হয়েছে যে m এর উপাদান সংখ্যা 5টি, অর্থাৎ এখানে তাহলে সঠিক উত্তর পাচ্ছি আমরা ওটা। 2 নম্বরের ক্ষেত্রে আমরা দেখি m সেটের প্রকৃত উপসেট সংখ্যা 32। এখন প্রকৃত উপসেট সংখ্যা হয় 2 টু দি পাওয়ার উপাদান সংখ্যা 1, 2, 3, 4, 5, তাহলে 5, তাহলে 2, 4, 8, 16, 32, এখানে 32 হচ্ছে, কিন্তু প্রকৃত যদি বলে তাহলে 1 বিয়োগ হয়ে যায়, তাহলে 31 হবে। তাহলে যেহেতু এটা ভুল পাচ্ছি তাহলে আমরা 2 যেহেতু ভুল, তাহলে এটা হচ্ছে না, এটা হচ্ছে না, এটা হচ্ছে না, তাহলে খ নাম্বারটা এখানে আমরা সঠিক উত্তর পাবো। এভাবে অ্যান্সার করলেই আমরা খুব তাড়াতাড়ি অ্যান্সার করে ফেলতে পারবো। তারপরে এটা 11 নম্বর যে প্রশ্নটা বলা হয়েছে, 11 নম্বর প্রশ্নে বলা হয়েছে একই জিনিসের যদি আমরা দেখি যে প্লাস এবং মাইনাস দেওয়া থাকে তাহলে আর আমরা হিসাবই করতে যাব না, সরাসরি এই দুইটা সংখ্যা দেওয়া হয়েছে সেই দুইটা সংখ্যা লিখব। তাহলে 6 যোগ 4 ভাগ 2 গুণ 6 বিয়োগ 4 ভাগ 2, এই যেহেতু x এর মান এটা আর y এর মান এটা, x y নির্ণয় করতে বলা হয়েছে, তাহলে 10 ভাগ 2 মানে 5 গণিতক 4, তাহলে 2 ভাগ 2 সমান 1 এখানে পাচ্ছি, তাহলে 5 গণিতক 1 সমান, তাহলে এখানে 5ই অ্যান্সার হবে, অর্থাৎ খ নাম্বারটা এখানে খুব সহজে আমরা বের করে নিতে পারবো। তারপর 12 নম্বর যে প্রশ্নটা বলা হয়েছে, 12 নম্বর প্রশ্নটাতে কিন্তু এখানে দেওয়া হয়েছে MCQ এ যে y মাইনাস 2 ডিভাইডেড y, এই অঙ্ক কিন্তু করতে গেলে অনেকটা সময় তোমাদের ব্যয় হয়ে যেতে পারে, যে এটা করার জন্য তাহলে আমাদের করতে হবে কি y মাইনাস 2 ডিভাইডেড y সমান 2a, এটাকে জাস্ট লসাগু করতে হবে, তাহলে y² মাইনাস 2 সমান 2ay। তাহলে খেয়াল করে দেখো যে এটার সাথে কিন্তু অনেকটাই মিলে গেছে, তাহলে y² মাইনাস 2ay মাইনাস 2 না লিখে আমরা এখানে লিখব 1 মাইনাস 1 সমান 0, তাহলে y² মাইনাস 2ay মাইনাস 1 সমান 1, এইটুক কিন্তু সবগুলোই এর সাথে মিলে গেল অর্থাৎ 1, তাহলে 6a ডিভাইডেড 1 সমান 6a, অর্থাৎ এই ঘ নাম্বারটার সাথে আমরা মিল পাচ্ছি। তারপরে 13 নম্বর যে প্রশ্নটা বলা হয়েছে, 13 নম্বর প্রশ্নে কিন্তু এখানে বলা হয়েছে যে a মাইনাস 1 ডিভাইডেড a সমান 1,
এখন এটাতে যদি আমরা এই 3টা সমাধান করতে যাই তাহলে কিন্তু অনেক সময় ব্যয় হয়ে যেতে পারে। এজন্য আমাদের কাজ করতে হবে কি, এখানে দেখতে হবে কোনটা অমিল কোনটা আছে কিনা সেটা একটু চেষ্টা করতে হবে। তো চেষ্টা করতে গেলে এখানে আগে আমাদের একটু খেয়াল করে দেখতে হবে যে এই 3 নম্বর প্রশ্নটাতে যদি আমরা যাই, 3 নম্বর প্রশ্নটাতে কিন্তু সেম জিনিসের উপরেই পাওয়ার দেওয়া হয়েছে। অর্থাৎ তাহলে এখানে যদি পাওয়ার দিই আমরা a-1/a, তার উপরে পাওয়ার বা যতগুলোই পাওয়ার দেওয়া হোক না কেন 1-এর উপর পাওয়ার দিলেও একই থাকবে। কিন্তু এটা সমান যেহেতু 1 আছে, তাহলে এখানে যদি পাওয়ার 5 দেওয়া হয় তাহলে এটা তো 5 হবে, তাহলেও কিন্তু 1 হবে। তাহলে এটা কিন্তু ভুল আমরা পেয়ে গেলাম। তাহলে আমাদের বাকিগুলো আর অ্যান্সার করার প্রয়োজনই নাই। তাহলে আমরা পেয়ে যাচ্ছি এটার উত্তর, যেহেতু 3 নম্বর ভুল, তাহলে এখানে উত্তর হবে 1 ও 2, অর্থাৎ ক নাম্বারটা সঠিক উত্তর আমরা পেয়ে গেলাম। তারপরে এই 14 নম্বর যে প্রশ্নটা দেওয়া হয়েছে, এই প্রশ্নগুলো যদি আসে তাহলে এই প্রশ্নগুলো তাড়াতাড়ি অ্যান্সার করার জন্য আমাদের কাজ করতে হবে কি, এখানে 14 নম্বর প্রশ্নটাতে যেটা লেখা হয়েছে log x সমান -3, এটা তাহলে এখানে কাজ হচ্ছে এই দুইটাকে সরাসরি পাওয়ারে x -3 সমান 27, এটা লিখতে পারলেই এটাকে কিন্তু আমরা অনেক সময় লিখে ফেলি যে x ইনভার্স। এটাকে যেমন আমরা লিখতে পারি যে 1/x, অনুরূপভাবে কিন্তু আমরা ভুল করে লিখে ফেলি 3/x। এটা কিন্তু আসলে 3/x হবে না, এটা হবে 1/x³। তাহলে 1/x³ সমান হচ্ছে 27 যেহেতু আছে, তাহলে এটাকে যদি আমরা এই মাইনাসটাকে যদি আমরা এইভাবে না লিখে এইভাবেও চিন্তা করতে পারি যে x - 1 তার উপরে কিউব, তাহলে 3-র উপরে কিউব, এটা কাটা গেলে 1/x সমান কিন্তু 3, অতএব x সমান হচ্ছে 1/3। তাহলে আমরা এখানে মান পাচ্ছি ঘ নাম্বারটা, অর্থাৎ এই এখানে 14 নম্বরের যে প্রশ্ন তার ঘ নাম্বারটা সঠিক উত্তর। তারপরে 15 নম্বর যে প্রশ্ন দেওয়া হয়েছে m এর মান কত, এখানে কিন্তু 15 নম্বর যে প্রশ্নটা দেওয়া আছে m কিন্তু একই, খুবই সোজা একটা জিনিস কিন্তু ঘুরে দেওয়া হয়েছে। তাহলে এখানে এই কিউবিক রুট, অর্থাৎ এখানে যে m এর উপরে m দেওয়া হয়েছে সমান 3, এটাকে জাস্ট এটা লেখার ক্ষেত্রে কিন্তু ভাঙতে পারলেই হয়ে যাবে। এটা লিখতে গেলে কিন্তু এই পাওয়ারটা আসে, তাহলে 3। এটাকে যদি আমরা এখন তুলে দিতে চাই তাহলে কিউব করতে হবে, তাহলে কিউব করলে এটা আর এটা কেটে m সমান কিন্তু 27 পাচ্ছি আমরা। তাহলে খুব সহজেই এইভাবে কিন্তু আমরা অ্যান্সারটা বের করে নিতে পারবো। তারপরে যে প্রশ্নটা বলা হয়েছে 16 নম্বর যে প্রশ্ন, 16 নম্বর প্রশ্নে কিন্তু এখানে বলা আছে যে m, এখানে দুইটা লগের একটা পূর্ণ লগের ক্ষেত্রে অঙ্কটা দেওয়া হয়েছে। তাহলে লগ হিসেবে আমরা যদি লিখি এইভাবে চিন্তা করতে হবে আমাদের, লগ এই ভিত্তি যেটা বলা হয়েছে 2√5 গণিতক 40√5, এত এর মান কত। এই মানটা নির্ণয় করার ক্ষেত্রে তোমরা কিভাবে মান নির্ণয় করবে সেটার জন্য একটু দেখো, এখানে কিন্তু ক্যালকুলেটারে তোমরা এখন একটু খেয়াল করলেই তোমরা বের করে নিতে পারবে যে এই মানটা আসলে এই যে সংখ্যাটা দেওয়া হয়েছে এটা কিন্তু নিচে লিখেছি আমি। নিচে লেখার পর এখানে কিন্তু আমাদের ক্যালকুলেটর ব্যবহার করার জন্য প্রথম অবস্থায় ক্যালকুলেটরটা অন করে নিয়ে এইটা ভিত্তি, এই ভিত্তিটাকে প্রথমে আমরা বের করে নেব, যেহেতু এটা একটা জটিল আকৃতির সংখ্যা হয়ে আছে। এই জন্য আমাদের প্রথমে লিখতে হবে 2 গুণিতক √5, এই 2 গুণিতক √5। এটা যখন হয়ে গেল তারপরে সমান দিতে হবে, সমান দিলেই আমরা যে অ্যান্সারটা পেলাম এটা আর কিছু করব না। এখানে এখন আমাদের কাজ হচ্ছে এই লগ বাটনে একটা ক্লিক দেওয়া, লগ বাটনে একটা ক্লিক দিয়ে ব্র্যাকেট দিব, ব্র্যাকেট দিয়ে এই উপরের সংখ্যাটা অর্থাৎ এই সংখ্যাটা তুলব। অর্থাৎ কিভাবে সেটা উঠানোর জন্য তাহলে 40, এখানে লিখব 40 গুণ √5 যেটা থাকলো সেটা লিখে দিলাম। দেওয়ার পর এখানে আমরা ব্র্যাকেটটা ক্লোজ করে দিলাম। দেওয়ার পরে আবার ভাগ চিহ্নতে, অতিরিক্ত ভাগ চিহ্নতে ক্লিক দিয়ে আমরা এই সংখ্যাটা যেহেতু আমাদের অ্যান্সার তৈরি করাই আছে, তাহলে আমরা পরবর্তীতে আবার লিখব যে লগ অ্যান্সার, তাহলেই কিন্তু আমাদের অ্যান্সার চলে আসলো কত 3। অর্থাৎ খুব সহজেই এইভাবে আমরা অ্যান্সারটা 3 বের করে নিতে পারলাম। তো এইভাবে অ্যান্সার করলে খুব অল্প সময়ের মধ্যে আমার দেখাতে গিয়ে একটু সময় বেশি ব্যয় হলো। তো তারপরে এখানে যে প্রশ্নটা 17 নম্বর যে প্রশ্নটা দেওয়া হয়েছে, 17 নম্বর প্রশ্নটা কিন্তু খুবই সোজা। এখানে দেওয়া হয়েছে log 5 কিউ, সরি পি প্রথমে দেওয়া হয়েছে -log 5 কিউ।
এটা যখন দেওয়া থাকবে এটাকে আমরা যদি একটু ঘুরিয়ে লিখি যে লগের বিয়োগ থাকলে যেহেতু ভাগের সূত্র বসে, তাহলে 5p ডিভাইডেড এখানে কিউ। এই পি এর মান কিন্তু খেয়াল করে দেখো 5q 25q দেওয়াই হয়েছে, তাহলে লগ 5 এখানে 25q ডিভাইডেড কিউ, এটা কেটে দিতে পারলেই তাহলে এখানে কিন্তু লগের ক্ষেত্রে আমরা জানি যে যেহেতু লগ এ সমান 1 হয়, তাহলে এখানে 5 কিন্তু আমাদের নিচে আসেই, এটাতে তাহলে 5 নিচে আসে, উপরে এই 5কে তাহলে 5-এর উপরে স্কোয়ার করলে এই 2টা বামে চলে আসবে, অর্থাৎ 2 ইন্টু লগ 5 ইন্টু 5, অর্থাৎ তাহলে এই ক্ষেত্রে পাচ্ছি 2 ইন্টু 1 সমান 2। আবার যদি এটা তোমরা কেউ না করে ক্যালকুলেটরে সরাসরি বসিয়ে দিতে পারো, তাহলে সেটাও ক্ষেত্রে কিন্তু এইভাবে আমরা বসিয়ে দিতে পারবো। এখানে যেহেতু কিউ কেটে গেলে 5-এর উপরে 5 থাকলো, তাহলে এটা ওঠানোর জন্য আমাদের প্রথমে কাজ করতে হবে কি, এখানে উপরে 25 আর নিচে 5 আছে, তাহলে প্রথমে লিখতে হবে লগ, দেখো খেয়াল করে দেখো যে লগ তারপরে 25, উপরেরটা প্রথমে উপরেরটা উঠালাম, তারপরে ভাগ দিয়ে অতিরিক্ত আবার ভাগ যখন দেওয়ার পরে আবার লিখব লগ 5, অর্থাৎ নিচেরটা লিখে তাহলে আমরা সমান দিলেই কিন্তু আমরা 2 এখানে পেয়ে যাচ্ছি। তো যাই হোক, এখন তাহলে 2 উত্তর হলো। 18 নম্বর এখন প্রশ্নটাতে যদি আমরা দেখি, 18 নম্বর প্রশ্নতে এখানে বলা হয়েছে -1 ডিভাইডেড √3, তারপরে বলা হয়েছে -1 ডিভাইডেড 3 অনুক্রমে সাধারণ অনুপাত কত। আমরা তো জানি সাধারণ অনুপাত হচ্ছে দ্বিতীয় পদ, অর্থাৎ দ্বিতীয় পদ যেটা হবে দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ, তাহলে প্রথম পদ, তাহলে এখানে মাইনাসটা যেখানেই থাক একই কথা, অর্থাৎ 1 ডিভাইডেড -√3, তাহলে এই মানটাই আমরা এখানে পাচ্ছি, অর্থাৎ তাহলে এখানকার উত্তর হচ্ছে এই খ নম্বরটা সঠিক উত্তর। তো পরে 19 নম্বর যে প্রশ্ন বলা হয়েছে যে প্রথম 10টি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি কত। এই স্বাভাবিক সংখ্যার যদি বর্গের সমষ্টি বলা হয় তাহলে তোমাদের সূত্র মনে রাখতে হবে n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 ডিভাইডেড 6। আর যদি ঘনের সমষ্টি বলা হয় তাহলে সূত্র মনে রাখবে n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড 2 তার উপরে স্কোয়ার, এই সূত্রটা মনে রাখতে হবে। তাহলে এটার জন্য বর্গের সমষ্টি যেহেতু বলা হয়েছে 10টি, তাহলে n এর মান 10 বসাতে হবে, 10 গুণিতক 10 যোগ 1, তাহলে 11, 10 দুগুণ 20, অর্থাৎ 2 গুণিতক 10 প্লাস 1, অর্থাৎ এখানে 6 যেহেতু আছে তাহলে এটাতে আমরা সরাসরি 10 গুণিতক 11 গুণিতক 10 দুগুণ 20, 21 এভাবে লিখে দিলাম 6 এখানে, তাহলে 5 দুগুণ 10, 3 দুগুণ 6, 3 7 21, তাহলে এখানে যখন আমরা হিসাব করব তাহলে 385 আমরা এখানে পেয়ে যাব, অর্থাৎ তাহলে এটার ক্ষেত্রে উত্তর হবে গ নাম্বারটা। তারপরে 20 নম্বর যে প্রশ্নটা বলা হয়েছে এই প্রশ্নটাতে কিন্তু বারবারই আসে, সেই প্রশ্নটার ক্ষেত্রে এখানে কিন্তু একই জিনিস, অর্থাৎ এভাবেও থাকতে পারে -a প্লাস a মাইনাস a, এইভাবে যতগুলোই থাক সমষ্টি যখনই বলবে তাহলে আমাদের দেখতে হবে যে সংখ্যাটা এখানে দেওয়া হয়েছে সেই সংখ্যাটা জোড় না বেজোড়। যদি জোড় সংখ্যা দেওয়া থাকে তাহলে উত্তর হবে 0 সর্বদাই, আর যদি বেজোড় সংখ্যা দেওয়া থাকে তাহলে প্রথমটা উত্তর হবে। তাহলে এখানকার ক্ষেত্রে যদি এইভাবেও থাকে, কোনো কোনো ক্ষেত্রে এইভাবেও থাকতে পারে 2n প্লাস 1, তাহলে এখানে আমরা n এর মানে 1 বসিয়ে দেখব যে এখানে n এর মানে 1 বসিয়ে দেখলে তাহলে এখানে 1, তাহলে 2 প্লাস 1 তাহলে 3, অর্থাৎ বেজোড় সংখ্যা পাচ্ছি। অর্থাৎ যদি আমরা বেজোড় সংখ্যা পাই তাহলে উত্তর হবে প্রথমটা, আর যদি জোড় সংখ্যা পাই তাহলে উত্তর হবে 0। তাহলে এখানে যেহেতু 100 একটা জোড় সংখ্যা, সুতরাং এখানকার উত্তর আমরা নিশ্চিন্তে বলতে পারি 0 হবে। 20 নম্বর হয়ে গেল। তারপরে এখানে এখন 21 নম্বর প্রশ্নের দিকে আমরা আসি। তাহলে 21 নম্বর প্রশ্নে এখানে বলা হয়েছে প্রদত্ত ধারাটির চতুর্থ পদ কত। এখানকার ক্ষেত্রে ধারাটা বলা হয়েছে, দেখো এখানে কিন্তু খেয়াল খুব সহজেই আমরা বুঝতে পারছি 1, তারপরে +3, তারপরে -9 প্লাস 3 করে গুণ হয়ে আছে, তাহলে 3 9 27, এটা খুব সহজেই আমরা পেয়ে যাচ্ছি। কিন্তু অনেক সময় মাইনাস চিন্তা হতে পারে, কিন্তু এখানে খেয়াল করে দেখো যে মাইনাস প্লাস মাইনাস, তাহলে পরবর্তীটা হবে প্লাস। তারপরে উদ্দীপকের ধারাটি সাধারণ অনুপাত,
সাধারণ অনুপাত -3। এখানেও আমি বললাম যে সব সময় আমরা যখনই এখানে দেয়া থাকবে বহু নির্বাচনের মধ্যে 3টে অপশান দেয়া থাকবে, সেইটার ক্ষেত্রে কিন্তু আমাদের ভুল খুঁজে বের করার চেষ্টাটা আগে করতে হবে। তাহলে এখানে সাধারণ অনুপাত 1 নম্বরে, কিন্তু সাধারণ অনুপাত আমরা জানি যে মাইনাস অর্থাৎ দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ, তাহলে দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ, তাহলে এটা কিন্তু ঠিকই আছে। এখন এটা ঠিক আছে কিনা n-তম পদ সেটা জানার জন্য আমরা এই জায়গাতে n এর জায়গাতে 1 বসিয়ে দেখবো এটা মিল হচ্ছে কিনা। তাহলে এখানে -3 তার উপরে n এর মান যখন 1 হচ্ছে 1 বিয়োগ 1, তাহলে এখানে পাওয়ার 0 হয়ে যাচ্ছে, তাহলে এখানে সবগুলো মিলে 1 হচ্ছে। তাহলে প্রথমে কিন্তু 1 নাই, -1 আছে, তাহলে এটা কিন্তু 2 নম্বরটা আমরা সঠিক পেলাম না, তাহলে আমাদের আর তৃতীয়টা করার প্রয়োজন নাই। তাহলে আমাদের অ্যান্সার হবে 1 ও 3, অর্থাৎ এখানকার ক্ষেত্রে খ নাম্বারটা সঠিক উত্তর। তারপরে বলা হয়েছে একটি সামান্তরিকের ভূমির দৈর্ঘ্য 12 সেন্টিমিটার এবং উচ্চতাও 12 সেন্টিমিটার হলে ক্ষেত্রফল কত। যেহেতু আমরা জানি সামান্তরিকের ক্ষেত্রে, যে কোনো সামান্তরিকের ক্ষেত্রে ভূমি আর উচ্চতা যদি আমরা জানি, এটা 12 এটাও 12, তাহলে অবশ্যই ক্ষেত্রফল হবে 12 গুণিতক 12, অর্থাৎ 144 বর্গ সেন্টিমিটার। তাহলে এখানকার ক্ষেত্রে উত্তর হবে উপরে এই গ নাম্বারটা, অর্থাৎ এই 144 বর্গ সেন্টিমিটার। একটা আয়তক্ষেত্রের বাহু দুটি যথাক্রমে 12 ও 5 সেন্টিমিটার হলে কর্ণের সমষ্টি কত। আয়তক্ষেত্রের কর্ণ আমরা জানি, আয়তক্ষেত্রের কর্ণর ক্ষেত্রে সূত্র কিন্তু এটা যে a² + b²। তাহলে এখানে আয়তক্ষেত্রের দুইটি বাহু যথাক্রমে, বাহু যেহেতু দুইটা দেওয়া হয়েছে, তাহলে 12 তার উপরে স্কোয়ার প্লাস 5 তার উপরে স্কোয়ার, তার রুট করলে এখানে আমরা পাবো 169 সমান এখানে 13। তাহলে এখানে কিন্তু একটা কর্ণ পাচ্ছি 13, আর আয়তক্ষেত্রের দুইটা কর্ণ কিন্তু সব সময়ই সমান থাকে, তাহলে এটাও 13 এটাও 13, তাহলে 13 দুগুণ 26, অর্থাৎ গ নম্বরটা সঠিক উত্তর। তারপরে এটা যে প্রশ্নটা বলা হয়েছে, রম্বসের দুইটি কর্ণ 8 সেন্টিমিটার এবং 6 সেন্টিমিটার হলে ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার। রম্বসের কর্ণ যদি দেওয়া থাকে তাহলে ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু d1 d2, তাহলে হাফ এখানে থাক, d এর মান 8 আর d2 এর মান 6, তাহলে এটাতে কাটাকাটি করলে 4 6 24, তাহলে আমরা এখানে খুব সহজেই এখানে কিন্তু ক নাম্বারটা সঠিক উত্তর পাচ্ছি। তারপরে যে প্রশ্নটা 26 নম্বর বলা হয়েছে, একটি ত্রিভুজের 3টি বাহু যথাক্রমে 5 6 ও 7 হলে ত্রিভুজটি কেমন। প্রথম প্রশ্নটাতে যেটা বলা হয়েছে ত্রিভুজটি কেমন, এটাতে নিশ্চিন্তে আমরা দেখতে পাচ্ছি 3টা বাহুই অসমান, তাহলে বিষম বাহু ত্রিভুজ। অর্ধ পরিসীমা অর্থাৎ বাহু পরিসীমার অর্ধেক, তাহলে 7 আর 5 12 আর 6 18, 18-র অর্ধেক তো 9, এটাও ঠিক আছে। ক্ষেত্রফল ঠিক আছে কিনা এটা যাচাই করতে গেলে আগে একটা অর্ধ পরিসীমা কিন্তু 9 আছে, আমাদেরকে যাচাই করব কিভাবে। আমরা কিন্তু অনেক সময় এই সূত্রটাকে ভয় করি যে অনেক বড় সূত্র a ইন্টু s মাইনাস b ইন্টু s মাইনাস c, কিন্তু আসলে এই সূত্রের অ্যান্সারটাও খুব তাড়াতাড়ি করা যায় এইভাবে যে আমাদের কিন্তু অর্ধ পরিসীমা s আমরা নির্ণয় করে ফেললাম 9, তাহলে 9 গুণিতক 9 থেকে এটা বিয়োগ করি তাহলে 4, তো 9 থেকে এটা বিয়োগ করি তাহলে 3, 9 থেকে এটা বিয়োগ করি 7, তাহলে এখানে থাকে 2। এটাকে জাস্ট বর্গমূল করলেই কিন্তু আমাদের হয়ে যাবে, যেহেতু আমাদের ক্যালকুলেটর ব্যবহার করা যায়। সুতরাং এই ক্ষেত্রে 9 গুণিতক 4 গুণিতক 3 গুণিতক 2, এটাকে যখনই আমরা রুট করে দিচ্ছি তাহলে এখানে পেয়ে যাচ্ছে 14.69, অর্থাৎ 69 বলতে এখানে 7 লেখা যায়, তাহলে 3টা এখানে ঠিক আছে, তাহলে 1 2 ও 3, অর্থাৎ ঘ নম্বরটা সঠিক। 27 নম্বর, একটি সুষম ষড়ভুজের ক্ষেত্রফল কত এত হলে এর বাহুর দৈর্ঘ্য কত। এটার ক্ষেত্রে তোমাদের একটা সূত্র মনে রাখতে হবে, এটার জন্য তোমরা কিন্তু এটাও দেখে নিতে পারো যে এই তোমাদের বইতে যে দেখবে যে এই সরাসরি যে কোনো বহুভুজের ক্ষেত্রে একটা সূত্র দেওয়া হয়েছে, সেই সূত্রটা হচ্ছে n² / 4 cot 180 আর নিচে থাকবে n। এই একটা সূত্র মুখস্থ রাখতে পারলে যে কোনো ক্ষেত্রে ত্রিভুজের ক্ষেত্রফল, চতুর্ভুজের ক্ষেত্রফল, পঞ্চভুজের ক্ষেত্রফল বা ষষ্ঠভুজের বা ষড়ভুজের ক্ষেত্রফল আমরা নির্ণয় করে ফেলতে পারবো। তাহলে বাহুর দৈর্ঘ্য এই ক্ষেত্রফল অনুসারে তাহলে আমরা যদি লিখি n এর মান ষড়ভুজ যেহেতু, তাহলে 6 লিখে দেব, তাহলে n এর মান 6 উপরে লিখলাম, আর a² বলতেই বাহু,
4 কট, কট 180 উপরে থাকলো আর নিচে 6, এটা সমানই কিন্তু 18√3। এই কথাটা লিখতে পারলেই এখানে কিন্তু যে খুব কঠিন সেটা না। এখন এটার মান বের করার জন্য আমরা ক্যালকুলেটরের সহযোগিতা নেব। তো এখানে বের করার জন্য 180/6 প্রথমে আমরা লিখব। তো লিখব কিভাবে, যে 180/6, এই 6 দিয়ে দিলাম, যে মান আসলো। এখন কট তো ক্যালকুলেটারে যেহেতু নাই, তাহলে ক্যালকুলেটারে না থাকলেও আমরা নির্ণয় করার জন্য কাজ করব কি 1/10 অ্যান্সার সমান, তাহলেই কিন্তু আমাদের কটের মান আমরা পেয়ে গেছি। তাহলে এই মানের সাথে এখানে কিন্তু 6 গুণ হয়ে আছে, 4 ভাগ হয়ে আছে, তাহলে গুণ 6 সমান ভাগ 4 সমান। তাহলে যে মান পেলাম এই মানটা কিন্তু এখানে আর কোনো কিছুই নাই, এ স্কোয়ার হয়ে গেছে। তাহলে এই মানটা গিয়ে এর সাথে ভাগ হবে, তাহলে এ স্কোয়ার সমান হবে 18, উপরে √3 আছে। তাহলে আমরা প্রথমে লিখি 18 গুণিতক √3 ভাগ অ্যান্সার সমান, তাহলে কিন্তু এখানে 12 পেয়ে গেলাম আমরা। তাহলে এখানে যেহেতু 12 চলে আসলো ক্যালকুলেটারে সরাসরি দেখে নিতে পারো তোমরা এইভাবে। তাহলে 12কে যখন বর্গমূল করব তাহলে এ সমান আমাদের হবে 2√3। কিভাবে হয় সেটা জানার জন্য আমরা কিন্তু এখানে আমরা একটা এই 12কে এভাবে লসাগু করতে পারি। 12 2 3 4 6 দুগুণ 12, আবার 2 দিলে 3 দুগুণ 6, অর্থাৎ 2 যেহেতু 2 বার পাইছি তাহলে 2 আর √3 এখানে থেকে যাবে একবার পাওয়ার কারণে। তো যাই হোক, এই নিয়ম এটা ভেঙে দেওয়ারও আমার ভিডিও আমার চ্যানেলে দেওয়া হয়েছে, তোমরা দেখে নিতে পারো। তো যাই হোক, এখানে এখন আমরা পরবর্তী 28 নম্বর প্রশ্ন যেটা আছে, 28 নম্বর প্রশ্নের অ্যান্সারে চলে যাবো। দেখো cos 2a সমান 0 হলে tan 2a এর মান কত? এগুলো প্রশ্নের অ্যান্সারটা সরাসরি এমনি করে ফেলা যায়। তো এটা নির্ণয় করার জন্য দেখো cos 2a সমান, এখানে কিন্তু বলা হয়েছে cos 2a, তাহলে প্রথমে আমরা লিখব 2a যেহেতু মিল আছে তাহলে cos এর মান নির্ণয় করব। 0 যেহেতু আমাদের এই পাশে আছে তাহলে শিফট cos 0 সমান, যে মান পাচ্ছি এখন 90 ডিগ্রি, তাহলে tan 90 ডিগ্রি, tan 90, অর্থাৎ অ্যান্সার বললেও হবে 90 সমান। এখানে ম্যাথমেটিক্যাল ইরর অর্থাৎ অসংজ্ঞায়িত, এই ক্ষেত্রে উত্তর করতে হবে। তারপরে a - b সমান 30, cot a সমান 1। এটাও দেখো আমরা কিভাবে অ্যান্সার করব। দেখো এটার ক্ষেত্রে cot a বলতে যেহেতু cot নাই, আগেই বললাম, তাহলে 1/tan করতে হবে। তাহলে এটার ক্ষেত্রে দেখো কেন এটা হিসাব করছে সেটার একটু ধারণা দেই তোমাদেরকে। তো এটার জন্য প্রথম অবস্থায় আমাদের একটা কাজ করতে হবে, যে tan সমান কিন্তু আমরা cot সমান আমরা জানি 1/tan, a সমান কিন্তু 1, তাহলে tan a সমানও 1 পাচ্ছি, কিন্তু অন্য সংখ্যা থাকলে 1/ আকৃতিতে ধরা যেত। তাহলে tan a সমান 1, এই ক্ষেত্রে যদি আমরা লিখে দিই যে tan a শিফট tan 1 সমান, তাহলে 45 ডিগ্রি আমরা কিন্তু এখানে a এর মান পাচ্ছি। তাহলে a বলতে 45, b বলতে বের করব, তাহলে এই 45, তাহলে এখানে কিন্তু আমরা লিখে দিতে পারি যে 45 বিয়োগ b সমান 30, তাহলে বা b সমান কত হচ্ছে 45 বিয়োগ 30, তাহলে তো 15 ডিগ্রি, খুব সহজেই পাচ্ছি। তারপরে cot √3, এখানে 30 নাম্বার যে প্রশ্নটা দেওয়া হয়েছে, দেখো থিটা সমান, এখানে বলা হয়েছে cot থিটা সমান √3 হলে এই কোনটা ঠিক আছে সেটা বের করে নিতে হবে। তো সেটা বের করার জন্য আমরা প্রথম অবস্থায় আমাদের কাজ করতে হবে কি, দেখবে যে এই প্রথমে এটাকে cot বলতে কিন্তু 1/tan, তাহলে এটা আমরা দেখেই বুঝতে পারছি যে এটাতে cot সমান যেহেতু 1/tan, তাহলে 1/tan থিটা সমান √3 এটা। কিন্তু এখানে তাহলে tan থিটা সমান কত আসতেছে, tan থিটা সমান 1/√3। এই কাজটা কিন্তু আমরা আগেই করে নিতে পারি। তো এই কাজ করার জন্য দেখো প্রথমে লিখবো 1/√3, এটা লিখে সমান দিলাম, তারপরে tan, যে তাহলে এটা যেহেতু ঠিক আছে তাহলে আমরা লিখে নিব যে শিফট tan অ্যান্সার সমান এই মানটা, অর্থাৎ থিটার মান কিন্তু 30 ডিগ্রি হয়ে গেছে, আমাদের থিটার মান 30 ডিগ্রি। এখন এটা আমরা এই দুইটা যাচাই করার জন্য দেখো খুব সহজেই ক্যালকুলেটর দিয়ে আমরা যাচাই করে নিতে পারবো। সেটা যাচাই করার জন্য আমাদের কাজ করতে হবে কি, এখানে সেক যদি তোমরা নাও জানো তাহলে সেক বলতে কিন্তু আমরা জানি যে 1/cos θ, অর্থাৎ 2tan θ। এই দুইটা ঠিক আছে কিনা এটা যাচাই করব।
তাহলে কিন্তু 1 ভাগ আমরা লিখব 1 ভাগ cos 30 ডিগ্রি, যেহেতু 30 ডিগ্রি পেলাম তাহলে 1.154। তোমরা ক্যালকুলেটর দেখলেই বুঝতে পারবে, বা তোমরা যদি ক্যালকুলেটরে এটাকে ক্লিক দাও তাহলেও বুঝতে পারবে। তাহলে এটা কিন্তু আসলে এই যেটা বললাম আমি, তোমরা দেখে নিতে পারবে। তো এটা পেলাম 1 এই পাশে পেলাম 1.154, এই পাশে দেখি কত হয়। তাহলে 2 গুণিতক tan, এখানে tan 30 ডিগ্রি, তাহলে কিন্তু 1.14। তাহলে এটা কিন্তু 1.15, তাহলে এটা ঠিক আছে। তাহলে এটা যেহেতু ঠিকই পাচ্ছি, তাহলে এই দুটো অবশ্যই 1 ও 2 ঠিক আছে। এখন পরেরটা দেখি আমরা এটা ঠিক আছে কিনা। তাহলে এটা যাচাই করার জন্য দেখো 4 sin থিটা আর সমান 1/cos 2 থিটা। এখন এটা আগে একটু দেখি, জটিল হয়ে আছে যেহেতু, তাহলে এটার মানটা আমরা আগে দেখব যে এটাতে কত। তাহলে 1 ভাগ, এখানে কিন্তু 30 দুগুণ 60 হবে, তাহলে 1 ভাগ cos 60 ডিগ্রি, তাহলে এখানে পাচ্ছি 2। এই পাশে দেখি 4, তাহলে আগে সাইনের মানটা একটু বের করে নিই, যে sin 30 ডিগ্রি গুণ 4 সমান আবার এই পাশেও 2, অর্থাৎ এই পাশেও 2 হচ্ছে, এই পাশেও 2 হচ্ছে, তাহলে এটাও ঠিক আছে, অর্থাৎ 1, 2 ও 3। এইভাবে কিন্তু আমরা দেখে নিতে পারবো। তো যাক, এইভাবে যদি তোমরা অ্যান্সার করো তাহলে কিন্তু খুব সহজে অ্যান্সারগুলো করে ফেলতে পারবে। আমি বোঝানোর জন্য একটু সময় বেশি লেগে গেল। তাছাড়া আমি আশা করি দেখবে যে এই পদ্ধতিতে যদি তোমরা অ্যান্সার করো তাহলে দেখবে 10 মিনিটে বা 15 মিনিটের অ্যান্সার কিন্তু সবগুলো হয়ে যাওয়ার কথা। তো যাক, পরবর্তীতে আমার ভিডিও দেখো, আমি পরবর্তীতে সবগুলো ভিডিওগুলোই এভাবে সংক্ষিপ্ত পদ্ধতিতে করার প্রসেসগুলো দেখানোর চেষ্টা করবো। তো সবাই ভালো থাকো এই আশা ব্যক্ত করি আজকের ক্লাস এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।